ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যেই টপিকটি আমরা পড়ব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন। শুরুতে কি লেখা আছে ইন্ট্রোডাকশনে সেটি একটু দেখে নিচ্ছি। ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে যিনি সাহিত্য, শিল্পে ও সমাজ সংস্কারে মানব জীবনের প্রতিটি অলিন্দে জ্ঞানের আলোর দীপ্তি জ্বালিয়ে রাখার জন্য আত্মোৎসর্গ করেছিলেন, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি হিসেবে আমরা চিনি। তিনি সাহিত্য, শিল্প, সমাজ সংস্কার বিভিন্ন ক্ষেত্রে নিজের অবদানটি রেখেছিলেন। তিনি প্রকৃতির কোলে শিক্ষাকে সাধারণ ও ব্যবহারিক দিক থেকে উপযোগী করে তোলার জন্য 1901 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, যা 1921 সালে ভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদী একজন দার্শনিক ছিলেন। তিনি প্রকৃতির কোলে শিক্ষার কথা বলেন এবং এই প্রকৃতির কোলে শিক্ষার আদর্শকে সামনে রেখেই তিনি বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটি হলো 1901 খ্রিস্টাব্দে, যেটি পরবর্তীকালে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে সংক্ষেপে জেনে নিচ্ছি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তাহলে এই নামগুলো কিন্তু আমাদের জানতে হবে, যেহেতু আমাদের এমসিকিউতে প্রশ্নগুলো সব আসবে। তাহলে কবে তার জন্ম হচ্ছে? 1861 সালের 7ই মে। তার বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার মার নাম কি? সারদা দেবী। তিনি কবে বোলপুরে শান্তিনিকেতন তৈরি করছেন? 1901 খ্রিস্টাব্দে। তিনি কবে বোলপুরের শান্তিনিকেতনটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন? 1921 খ্রিস্টাব্দে। এই সালগুলো, এই ডেটাগুলো আমাদের স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। এখানে লেখা নেই আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ঠাকুরদা ছিলেন তিনিও খুব বিখ্যাত মানুষ ছিলেন। তার নাম হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই নামটিও আমাদের মনে রাখতে হবে। তিনি ছোটবেলা থেকেই নিয়ন্ত্রিত শিক্ষার বিরোধী ছিলেন। তিনি বাল্যকালে পরিবার থেকেই শিক্ষা লাভ করেন। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ কিন্তু বিদ্যালয়ের সেই 4 গণ্ডির যে শিক্ষা ব্যবস্থা সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ ছিল না। তিনি বাড়িতেই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে 1877 খ্রিস্টাব্দে তিনি আইন শিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক কাব্যগ্রন্থ, অনেক উপন্যাস, অনেক ছোট গল্প, অনেক কবিতা রচনা করেছিলেন। এতগুলো নাম আমাদের তো মনে রাখা সম্ভব নয়। কিছু কিছু আমরা অবশ্যই জানি আমাদের সাধারণ জ্ঞান থেকে বা ছোটবেলায় আমরা যেগুলো পড়েছি। এখানে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। এই ডেট, এই সময়টাও জানতে হবে কবে পাচ্ছে নোবেল পুরস্কার। 1913 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য পাচ্ছে? তিনি পাচ্ছেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, যেটির ইংরেজি অনুবাদ হয়, তার নাম হচ্ছে সংস অফারিং। এই নামটাও আমাদের মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের কাছ থেকে নাইটহুড উপাধিও লাভ করেন, কিন্তু তার পরবর্তীকালে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই নাইট উপাধি পরিত্যাগ করেন। এই দুটো ডেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি পাচ্ছেন এবং কবে সেই নাইট উপাধি পরিত্যাগ করছেন এবং কি কারণে সেই নাইট উপাধি পরিত্যাগ করছেন সেটাও জানতে হবে। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিক্ষা বিষয়ক রচনাবলী গুলো জেনে নেব। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন। এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক যে রচনাগুলি রয়েছে বা প্রবন্ধগুলি রয়েছে সেগুলোর নাম রয়েছে, সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এই গ্রন্থটি কার লেখা, বা এরকম আসতে পারে নিচের কোন গ্রন্থটি বা কোন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে বিভিন্ন নাম রয়েছে, যেমন শিক্ষার হেরফের, এটা খুব বিখ্যাত। ছাত্রের প্রতি সম্ভাষণ, শিক্ষা সমস্যা, শিক্ষা সংস্কার, ধর্ম শিক্ষা, স্ত্রী শিক্ষা, শিক্ষার বাহন, শিক্ষার মিলন, শিক্ষার বিকিরণ। এই প্রবন্ধগুলোর নাম বা এই রচনাবলীগুলোর নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন ছদ্মনামে তিনি যে গল্প, উপন্যাস, কবিতা লিখেছিলেন
সেই নামগুলোও মনে রাখতে হবে। সেই নামগুলো কি কি? ভানু সিংহ তার একটি ছদ্মনাম, অন্নদাকালী, পাকরাশি, এই ছদ্মনামগুলোতে তিনি বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন। এরপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বেসিক্যালি একজন প্রকৃতিবাদী দার্শনিক। তিনি সত্যম শিবম সুন্দরমের তিনি পূজারী ছিলেন। এখানে লেখা আছে সত্য শিব ও সুন্দরের তিনি পূজারী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শে শুধুমাত্র প্রকৃতিবাদ নয়, এর পাশাপাশি ভাববাদ এবং প্রয়োগবাদের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বেসিক্যালি একজন প্রকৃতিবাদী দার্শনিক হলেও তার জীবন দর্শনে ভাববাদ এবং প্রয়োগবাদেরও প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে ভাবধারা দুটোর মিলন হয়েছিল। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনটি একটু আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর তার এখানে শিক্ষা দর্শন হবে না, এই জায়গাটা এটা হবে জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দর্শনের উপর ভিত্তি করে তার শিক্ষা দর্শন গড়ে তুলেছিলেন। তাহলে এখানে এটা শিক্ষা দর্শন নয়, এটা হচ্ছে জীবন দর্শন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনে আমরা দেখলাম কি প্রকৃতিবাদের প্রভাব রয়েছে, ভাববাদের প্রভাব রয়েছে, প্রয়োগবাদের প্রভাব রয়েছে। তার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনে যে আদর্শগুলোর প্রভাব রয়েছে তার প্রভাব কিন্তু শিক্ষা দর্শনের উপরেও লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের দ্বারা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি এখানে একটি কোটেশন দিয়েছেন, যে কোটেশনটি আমাদের খুবই ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ সম্পর্কে। এই কোটেশনটি কিন্তু আমরা মনে রাখবো, কারণ পরীক্ষায় আসতে পারে একটা কোটেশন দিয়ে যে এই কোটেশনটি কোন কোন মনীষীর দেওয়া বা কোন শিক্ষাবিদের দেওয়া, সেই কোটেশনটি আমরা দেখছি। দ্য হাইয়েস্ট এস্টিম এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি gives us information but makes our life in harmony with all existence। অর্থাৎ সর্বোচ্চ শিক্ষা বলতে আমরা তাকেই বোঝাই যা আমাদের কাছে শুধু তথ্য উপস্থাপন করে না, বরং সমস্ত অস্তিত্বের সাথে জীবনের ঐক্য বজায় রাখে। তাহলে সর্বোচ্চ এডুকেশন শুধুমাত্র জ্ঞান প্রেরণ করা বা তথ্য প্রদান করা নয়। সর্বোচ্চ শিক্ষার বা প্রকৃত শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো জীবনের অস্তিত্বের সাথে ঐক্য বজায় রাখা। শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলো এবার আমরা এক এক করে আলোচনা করব। এখানে বিভিন্ন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে। সবার প্রথমে রয়েছে দৈহিক বিকাশ। দৈহিক বিকাশ তাহলে শিক্ষার অন্যতম একটি লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যথার্থ দৈহিক বিকাশ লাভ করতে পারবে। এরপর রয়েছে মানসিক বিকাশ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষার অন্যতম লক্ষ্য হবে শিক্ষার্থীদের যথার্থ মানসিক বিকাশ ঘটানো। এরপর রয়েছে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। এরপর রয়েছে ধর্মীয় ভাব জাগ্রত করতে হবে। তারপর রয়েছে শিক্ষার্থীদের মধ্যে যথাযথ সামাজিক বিকাশ বা তাদের যেন যথাযথ সামাজিকীকরণ হয় সেটি লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে নৈতিক ও চারিত্রিক বিকাশ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যেন সুচরিত্রের অধিকারী হয়ে উঠতে পারে এবং তাদের মধ্যে যেন নীতিবোধ বা নৈতিকতা বোধ থাকে। এরপরের পয়েন্টটি রয়েছে সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ। আমরা জানি প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে বা প্রত্যেক শিশুর মধ্যে কোনো না কোনো সম্ভাবনা বা কোনো না কোনো কোয়ালিটি রয়েছে। শিক্ষার মাধ্যমে সেই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ করতে হবে। আন্তর্জাতিক বোঝাপড়া সম্পর্কবোধ জাগ্রত করা। শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতা বোধ বা সৌভ্রাতৃত্ব বোধের বিকাশ করতে হবে, যেটাকে তিনি বলেছেন ইউনিভার্সাল ব্রাদারহুড, সেটার বিকাশ করতে হবে। এরপর তিনি বলেছেন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সায়েন্টিফিক অ্যাটিটিউড যেন তাদের মধ্যে ডেভেলপ হয়। এখানে তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্যগুলো পড়লাম। এরপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে ঠিক কি কি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে গতানুগতিক পাঠ্যক্রম অসম্পূর্ণ এবং ত্রুটিহীন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গতানুগতিক পাঠ্যক্রমকে ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম বলেছেন বা অসম্পূর্ণ পাঠ্যক্রম বলেছেন। তার মতে পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের সহায়ক। তাই শিক্ষার্থীর সকল দিককে গুরুত্ব দিয়ে কর্মকেন্দ্রিক এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম রচনা করতে হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গতানুগতিক পাঠ্যক্রমকে অসম্পূর্ণ বা ত্রুটিহীন বলেছেন। তিনি বলেছেন পাঠ্যক্রমকে বাস্তব জীবনের উপযোগী করে তুলতে হবে, তার জন্য পাঠ্যক্রমকে হতে হবে কর্মকেন্দ্রিক। এরপর বলেছেন পাঠ্যক্রমের মধ্যে থাকবে ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি বিষয়গুলো। সাধারণ বিষয়গুলির পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বিকাশেও কিন্তু তিনি কথা বলেছিলেন। তার জন্য বলেছিলেন যেমন সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলী, যেমন নৃত্য বা নাচ, সঙ্গীত, অঙ্কন, খেলাধুলা, ব্যায়াম, যোগাসন,
বাগান পরিচর্যা, এগুলো বিভিন্ন বিষয়কেও কিন্তু পাঠ্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করতে হবে, এইগুলোও শিক্ষার্থীদের শেখাতে হবে। এরপর তিনি শিক্ষণ পদ্ধতি বা শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে বলেছেন। তিনি গতানুগতিক বা যে শিক্ষাদান পদ্ধতি চলে আসছে সেটা তিনি বিরোধিতা করেছিলেন। আমরা সেটা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তথাকথিত বিদ্যালয়ের যে পড়াশোনার মাধ্যম সেটাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেছিলেন বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের দ্বারা শিক্ষা লাভের কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির কথা বলেন, যেমন কর্মকেন্দ্রিক পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, খেলা ভিত্তিক পদ্ধতি, ভ্রমণ পদ্ধতি ইত্যাদি। এর জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন প্রয়োগবাদী দার্শনিক বলা হয়, কারণ তিনি কর্মের মাধ্যমে শিক্ষা বা আবিষ্কার পদ্ধতির কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা পদ্ধতির 3টি মূলনীতির উপর ভিত্তি করে রয়েছে। একটি হলো স্বাধীনতা, শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হবে, তারা স্বাধীনতার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তারা শিখবে। তাদের সৃজনশীলতার আত্মপ্রকাশ, তাদের মধ্যে যে সৃজনশীল ভাবধারাগুলো রয়েছে সেটার বিকাশ করতে হবে। প্রকৃতির সাথে শিক্ষার্থীদের সংযোগ ঘটাতে হবে শিক্ষার মাধ্যমে, বা শিক্ষাদান পদ্ধতিটি এমন হবে যেন প্রকৃতির সাথে সংযোগ তাদের রক্ষা হয় বা প্রকৃতি থেকে তারা শিক্ষা লাভ করতে পারে। এরপর আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর শৃঙ্খলা বা ডিসিপ্লিন বিষয়টিতে কি বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে দ্য অবজেক্ট অফ এডুকেশন ইজ দ্য ফ্রিডম অফ মাইন্ড which can only be achieved through the path of freedom. শিক্ষার উদ্দেশ্য এখানে অবজেক্ট না হবে না, এটা একটা অবজেক্টিভ হবে। শিক্ষার উদ্দেশ্য হলো মানব মনের স্বাধীনতা, যেটি স্বাধীনতার পথ ধরে কেবলমাত্র অর্জন করতে পারে। শিক্ষার্থীদের শিক্ষায় স্বাধীনতা দিলে তারা নিজে থেকেই শৃঙ্খলিত হবে। অর্থাৎ এখানে সশৃঙ্খলার বা মুক্ত শৃঙ্খলার কথা বলা হয়। শিক্ষার্থীদের মধ্যে জোর করে বা জোরপূর্বক শৃঙ্খলা চাপিয়ে দেওয়ার দরকার নেই, তাদেরকে তোমরা স্বাধীনতা দাও, তারা নিজে থেকেই শৃঙ্খলিত হয়ে উঠবে। এরপর আমরা শিক্ষা ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন অবদানগুলো রয়েছে সেই অবদানগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম অবদানটি হলো মাতৃভাষায় শিক্ষাদান। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেন। তিনি বলেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাহলে এখানে এই কোটেশনটি খুবই ইম্পর্টেন্ট, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর প্রারম্ভিক শিক্ষা কিন্তু মাতৃভাষার মাধ্যমে শুরু হবে, এবং তিনি বলছেন এখানে যে শিক্ষায় মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সম। তাহলে এই কোটেশনটি কিন্তু ইম্পর্টেন্ট। এরপরের পয়েন্টে আমরা আলোচনা করব প্রকৃতির কোলে শিক্ষা। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি থেকে শিক্ষা লাভের কথা বলে, প্রকৃতির কোলে শিক্ষা লাভের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুর কৃত্রিম নিয়ন্ত্রিত পরিবেশে শিক্ষাদানে বিরোধী ছিলেন। তার কাছে বিদ্যালয় একটি কারাগার, তাই তিনি বলেছেন প্রকৃতির কোলে এক শান্ত শীতল নির্জন পরিবেশেই হবে বিদ্যালয়ের পরিবেশ, যেখানে শিক্ষার্থী স্বাধীনভাবে শিক্ষা লাভ করে। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির কোলে শিক্ষা বা প্রকৃতির থেকে শিক্ষা লাভের কথা বলছেন। এরপরের পয়েন্ট হচ্ছে শিক্ষক। রবীন্দ্রনাথ ঠাকুর মতে শিক্ষক হবে সহানুভূতিশীল, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, ভালোবাসার মাধ্যমে তাদের শিক্ষাদান করবেন। তিনি শিক্ষককে গুরু বলে আখ্যায়িত করেছেন। এটা শিক্ষক কে হবে? হ্যাঁ, নারী শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন এটা এবার একটু দেখে নিচ্ছি। রবীন্দ্রনাথ নারী শিক্ষা বিষয়ক তার একটা রচনা ছিল, সেখানে তিনি নারী শিক্ষার বিষয়ে তিনি উদার মনোভাব তিনি পোষণ করেন। তিনি বলেছেন নারী পুরুষ উভয়েরই শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার রয়েছে। এরপর ধর্ম শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন ধর্ম হলো ঈশ্বরের জন্য আবেগপূর্ণ আকুলতা তথা ঈশ্বরকে উপলব্ধি করার আনন্দ। ধর্মশিক্ষার অন্তরের বিষয়, ধর্মশিক্ষা হলো অন্তরের বিষয়, তাই এই শিক্ষা আসে একদম ভেতর থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ধর্মশিক্ষার গুরুত্বকেও কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন। এরপরে হচ্ছে গণশিক্ষা বা সার্বজনীন শিক্ষা বা মাস এডুকেশন সম্পর্কে কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গণশিক্ষার প্রসারের জন্য শিক্ষার বিকিরণ ও শিক্ষার বাহন এই দুটি রচনায় আলোকপাত করেছেন। আমরা কিন্তু এই যে স্ত্রী শিক্ষা, এর আগে একটা রচনার নাম পড়লাম, এখানে পড়লাম শিক্ষার বিকিরণ, শিক্ষার বাহন, এই নামগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। আমরা এর শুরুর দিকে যে পয়েন্টগুলো ছিল, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনাবলী সম্পর্কে আমরা পড়ছিলাম, সেখানে কিন্তু এই দুটি গ্রন্থের নাম রয়েছে। তাই গণশিক্ষার প্রসারের জন্য যাত্রা, লোকসঙ্গীত, লোকনৃত্য প্রভৃতির বিশেষ গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে জনশিক্ষার ক্ষেত্রে বা গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে যাত্রা, লোকগীতি ইত্যাদির মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এরপর আমরা দেখছি বহুমুখী শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষাদানের ব্যবস্থা করেন। শ্রীনিকেতন যে প্রতিষ্ঠানটি রয়েছে বিশ্বভারতীর মধ্যে, সেখানে ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করেন, যেমন কৃষিকাজ, কাঠের কাজ, পশুপালন, মৌমাছি পালন, তাঁত বোনা, মাটির জিনিসপত্র তৈরি করা ইত্যাদি তিনি শিক্ষার্থীদের শেখাবেন। এরপর হচ্ছে শিক্ষক শিক্ষার্থী। শিক্ষার্থীর সম্পর্ক কেমন হবে? তার মতো শিক্ষক হবেন প্রাণবন্ত একজন মানুষ। শিশুর মতো সারল্য নিয়ে তিনি শিক্ষার্থীদের মনোরাজ্যে বিচরণ করবেন। শিক্ষার্থীরাও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এক কথায় একটি আনন্দময় পরিবেশে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে শিক্ষাদানের কাজ এখানে এগিয়ে চলবে। অর্থাৎ তিনি শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, সেখানে তিনি উদারতার কথা বলেন। একে অপরের প্রতি সহানুভূতি থাকবে। শিক্ষক যেমন শিক্ষার্থীকে সহানুভূতির দৃষ্টিতে দেখবেন, শিক্ষার্থীও সেই রকম শিক্ষককে শ্রদ্ধার চোখে দেখবেন। পরস্পরের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে শিক্ষাদান কার্যটি এগিয়ে যাবে। এরপর আমরা দেখব গ্রামীণ ও পল্লী জীবনের উন্নয়ন। শ্রীনিকেতন তার গ্রামীণ বা পল্লী জীবনের উন্নয়নের একটি শিক্ষা কেন্দ্র। শ্রীনিকেতনের প্রধান কাজ ছিল পল্লী অঞ্চলের মানুষের যে সকল সমস্যা রয়েছে সেগুলি সমাধানের মধ্য দিয়ে গ্রাম্য জীবনযাত্রার সার্বিক উন্নয়ন ঘটানো। এরপর হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যের ভাবধারার সমন্বয়, যেটা আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বা তার যে শান্তিনিকেতন রয়েছে সেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবধারার কিন্তু সমন্বয় ঘটানো হয়েছে। এরপর আমরা দেখব শান্তিনিকেতন সম্পর্কে কিছু বলা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যে আশ্রমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তা পরবর্তীকালে বিশ্বভারতীতে পরিণত হয়। শান্তিনিকেতন হলো রবীন্দ্রনাথের সৃষ্ট এমন এক প্রতিষ্ঠান যেখানে প্রাচীনকাল ও বর্তমানের শিক্ষার মেলবন্ধন ঘটেছে। শুধু তাই নয়, প্রসারও ঘটিয়েছেন বিশ্বব্যাপী। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন কবে তৈরি হচ্ছে? 1901 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাবধারার যেমন মিলন ঘটেছিল, ঠিক তেমনি প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থারও কিন্তু একটা মিলন ঘটেছিল এবং বিশ্বব্যাপী যার প্রসার সম্ভব হয়েছিল। এরপর দেখবো আমরা শ্রীনিকেতন। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার উল্লেখযোগ্য একটি দিক হলো পল্লী জীবনের উন্নয়ন। তিনি 1922 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি শান্তিনিকেতনের থেকে কিছুটা দূরে সুরুল গ্রামে তিনি শ্রীনিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তিনি শ্রীনিকেতন কবে তৈরি করছেন। 1922 খ্রিস্টাব্দে। এটি কোথায় করছেন? শান্তিনিকেতনের পাশেই সুরুল গ্রাম, সেখানে করছেন। এটি মূলত পল্লী জীবনের উন্নয়নমূলক একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষের জীবনের নানান সমস্যাগুলির সমাধান করে তাদের জীবনের উপযোগী শিক্ষা প্রদান করা। তাই তিনি 1924 খ্রিস্টাব্দে শ্রীনিকেতন শিক্ষা সত্র বলে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটাও ইম্পর্টেন্ট যে শ্রীনিকেতন শিক্ষা সত্র কবে তৈরি হচ্ছে। এটা একটা গ্রামীণ বিদ্যালয়। এটা কবে তৈরি হচ্ছে? 1924 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনের গুরুত্বপূর্ণ অবদান ছিল গ্রামীণ জীবনের মান উন্নয়ন করা। গ্রামীণ মানুষদের কৃষি, শিল্প শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই কিন্তু এই শ্রীনিকেতন বলি আমরা বা শ্রীনিকেতন শিক্ষা সত্র বলি, সেগুলো তৈরি হয়েছিল। তাই স্বাধীনতার পরবর্তীকালে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন। আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পড়েছি, সেখানে কিন্তু ওই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলে এবং সেখানে আমরা দেখি গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার আগে গ্রামীণ সংস্থা তৈরি করার কথা বলে। ভারতবর্ষে অনেকগুলি জায়গায় তৈরি হয়েছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে একটাই ছিল, যেটা হচ্ছে শ্রীনিকেতন। তাই এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ভাবনা কিন্তু অনেক আগে রবীন্দ্রনাথের মাথায় এসেছিল, তাই তিনি কিন্তু এই শ্রীনিকেতন তৈরি করেছিলেন। এরপর আমরা দেখব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তার সর্বশ্রেষ্ঠ অবদান ছিল কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1951 সালে সেটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য। বিশ্বভারতীর লক্ষ্য ছিল মানব মনের মুক্তি, জ্ঞানের বিশ্বায়ন, সৃজনশীল ভাবনার বিকাশ করা ইত্যাদি। এছাড়াও প্রাচ্য এবং পাশ্চাত্যের শিক্ষার মিলনস্থল ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে এখান থেকেও আমাদের কিছু এমসিকিউ আসতে পারে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে তৈরি হচ্ছে, কবে সেটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, এগুলো কিন্তু আসতেই পারে। এরপর আমরা দেখব বিশ্বভারতী সর্বশেষ এটি। এখানে আমরা দেখব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্ভুক্ত বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা শিক্ষা বিভাগগুলো রয়েছে সেগুলোর নাম। সবার প্রথমে রয়েছে শিশু ভবন। শিশু ভবন হচ্ছে নার্সারি স্কুল। তারপর রয়েছে পাঠ ভবন, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। পাঠ ভবন হলো মাধ্যমিক স্কুল। তারপর আছে শিক্ষা ভবন উচ্চ মাধ্যমিক স্কুল। বিদ্যা ভবন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মহাবিদ্যালয়। বিনয় ভবন এটা হচ্ছে টিচার ট্রেনিং কলেজ বা শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। কলা ভবন শিল্প ও চারুকলা মহাবিদ্যালয়। সঙ্গীত ভবনের সঙ্গীত ও নৃত্য। শ্রীনিকেতন আমরা একটু আগেই পড়লাম, পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। শিল্প সদন যেখানে শিল্প শিক্ষা মহাবিদ্যালয়। শিক্ষা সত্র একটু আগেই আমরা পড়লাম, শিক্ষা সত্র হচ্ছে গ্রাম্য বিদ্যালয়। চীনা ভবন যেখানে চীনা তিব্বতী ভাষার শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে হিন্দি ভবন যেটা হচ্ছে হিন্দি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আজ আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করলাম, তার জীবনাদর্শন সম্পর্কে আলোচনা করলাম, তার জীবনী সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম, তার লেখা বিভিন্ন রচনাবলীগুলো দেখলাম এবং তার যে শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন অবদান, শ্রীনিকেতন বলি, শান্তিনিকেতন বলি বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলি বা প্রাচ্য পাশ্চাত্যের যে মিলন সেটা বলি বা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম যে বলি, সেই বিষয়গুলো আজ আমরা আলোচনা করলাম। এবং এটা পড়ার সময় কিন্তু কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি। তাহলে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।